সুন্দরী প্রতিযোগিতার যে ঝলমলে দুনিয়া আমরা দেখি তার আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতা, অর্থ আর লিঙ্গ রাজনীতির জটিল সব দিকগুলো নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। তো মূল প্রশ্নটা ঠিক কি? এই প্রতিযোগিতাগুলো কি আসলেই নারীত্বের উদযাপন, নাকি পুরুষতান্ত্রিক পুঁজিবাদের এক নিখুঁত মার্কেটিং স্ট্র্যাটেজি? চলুন এই বিষয়টা নিয়েই গভীরে যাওয়া যাক। এই জটিলতাটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একটা অদ্ভুত অসামঞ্জস্য দিয়ে। এমন একটা অসামঞ্জস্য যা আমাদের সমাজের একটা গভীর কাঠামোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, কখনো কি ব্যাপারটা ভেবে দেখেছেন যে মিস ইউনিভার্স নিয়ে বিশ্বজুড়ে এত মাতামাতি, অথচ মিস্টার ওয়ার্ল্ড এতটা পরিচিতই না? এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সরাসরি দেখিয়ে দেয় যে আমাদের সমাজ লিঙ্গভেদে কাকে কতটা মূল্য দেয়। ব্যাপারটা হলো, সমাজ ঐতিহ্যগতভাবে পুরুষের মূল্য বিচার করে তার কাজ, তার অর্জন বা ক্ষমতার উপর ভিত্তি করে। অন্যদিকে নারীর মূল্য প্রায়শই বিচার করা হয় তার শারীরিক উপস্থিতি আর সৌন্দর্যের মাপকাঠিতে। আর এই পর্যবেক্ষণটাই আমাদের নিয়ে যায় একটা খুব গুরুত্বপূর্ণ নারীবাদী তত্ত্বের কাছে, যা ব্যাখ্যা করে এই ব্যবস্থাটা কেন টিকে আছে। এখানে পুরুষ হল কর্তা বা দ্য সাবজেক্ট, যে কিনা সবকিছুর মানদণ্ড ঠিক করে, আর নারী হল অপর বা দি আদার, যাকে সেই মানদণ্ড দিয়ে বিচার করা হয় একটা বস্তু হিসেবে। আচ্ছা, চলুন এবার দেখি এই তত্ত্বটা বাস্তবে কিভাবে কাজ করে। আমাদের সূত্র বলছে এটা একটা শক্তিশালী সামাজিক চিত্রনাট্যর মতো। এখানে সিমোন দ্য বোভোয়ারের একটা বিখ্যাত উক্তি খুব জরুরি। উনি বলেছিলেন, কেউ নারী হয়ে জন্মায় না, বরং হয়ে ওঠে নারী। এর মানে হল, নারীত্ব কোনো স্বাভাবিক বা জন্মগত বিষয় নয়, এটা সমাজ আমাদের শেখায়। আর সৌন্দর্য প্রতিযোগিতাগুলো হলো সেই শিক্ষারই একটা বড় মঞ্চ। এই প্রতিযোগিতাগুলো আসলে কি করে? তারা চিরন্তনী নারীত্ব বা ইটার্নাল ফেমিনিন বলে একটা অ্যাবস্ট্র্যাক্ট ধারণাকে একেবারে বাস্তবে রূপ দেয়। সেই আদর্শ নারী কেমন হবে তার একটা মাপা ঝোঁকা নীল নকশা তৈরি করে দেয়। আর এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় মাত্র ৩টি সংখ্যা দিয়ে: ৩৬, ২৪, ৩৬। একটা ধারণাকে কতটা কঠোর সংখ্যাভিত্তিক মানদণ্ডে বেঁধে ফেলা হয়েছে, যা প্রতিযোগীদের পূরণ করতেই হবে। সৌন্দর্যের এই যে একটা প্রায় অসম্ভব স্ট্যান্ডার্ড তৈরি করা হয়, এটা কিন্তু শুধু একটা সাংস্কৃতিক ব্যাপার না, এটা একই সাথে একটা বিরাট অর্থনৈতিক চালিকা শক্তিও বটে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। চলুন এই সামাজিক ভাবাদর্শ আর আধুনিক পুঁজিবাদের মধ্যেকার শক্তিশালী সম্পর্কটা একটু খুঁটিয়ে দেখা যাক। মানে ব্যাপারটা বেশ সোজাসাপটা। একটা সিস্টেম, অর্থাৎ পুরুষতন্ত্র, নারীদের মনোযোগটা ক্ষমতা থেকে সরিয়ে চেহারার দিকে নিয়ে যায়। আর অন্য সিস্টেম, অর্থাৎ পুঁজিবাদ, এই নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে কসমেটিক্স, ফ্যাশন, সার্জারি এইসব বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে। এই বিষয়টার একটা দারুণ উদাহরণ হল ইন্ডিয়া। দেখুন, ৯০-এর দশকে ভারতের অর্থনীতি বিশ্বের জন্য খুলে দেয়া হলো, আর ঠিক তারপরেই ১৯৯৪ সালে ভারত মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড দুটোই জিতল। আবার ২০০০ সালেও একই ঘটনা ঘটল। অনেকেই মনে করেন এই জয়গুলো আসলে ভারতের বিশাল বাজারে গ্লোবাল কসমেটিক্স ব্র্যান্ডগুলো ঢোকার একটা পরিকল্পিত কৌশল ছিল। মানে পর্দার আড়ালে এটা কিন্তু একটা বিশাল লাভজনক ব্যবসা। বিভিন্ন দেশ লক্ষ লক্ষ ডলার দেয় শুধু একজন প্রতিযোগী পাঠানোর জন্য। তার উপর আছে কর্পোরেট স্পন্সরশিপ আর টিভি রাইটস। একসময় তো ডোনাল্ড ট্রাম্পও এর মালিক ছিলেন। এই সব তত্ত্ব আর টাকার হিসেবের বাইরেও এর একটা মানবিক দিকও আছে। একটা মানবিক মূল্য চোকাতে হয়, যার প্রভাবটা কিন্তু বেশ বাস্তব। এই বিশ্লেষণ অনুযায়ী পুরো প্রতিযোগিতার কাঠামোই একজন মানুষকে বস্তুতে পরিণত করার প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। যেমন ধরুন সুইমস্যুট রাউন্ড, এটা তো সবচেয়ে বড় উদাহরণ। তাছাড়া পুরো অনুষ্ঠানটাই এমনভাবে তৈরি করা হয় যেন তা একজন পুরুষ দর্শকের চোখকে তৃপ্তি দেয়। আর এই যে নারীকে বস্তু হিসেবে দেখার প্রবণতা, এর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু নতুন কিছু নয়। সেই ১৯৭০ সালেই লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিরুদ্ধে নারীবাদীদের স্লোগান উঠেছিল, আমরা কুৎসিত নই, আমরা সুন্দর নই, আমরা ক্ষুব্ধ। শুধু তাই না, সৌন্দর্যের যে স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে সেটা ঐতিহাসিকভাবে শুধু লিঙ্গবাদীই ছিল না, বেশ বর্ণবাদী আর ইউরোপ কেন্দ্রিকও ছিল। যেমন কয়েক দশক ধরে মিস আমেরিকা প্রতিযোগিতায় নিয়মই ছিল যে প্রতিযোগীকে শ্বেতাঙ্গ হতে হবে। তো সব মিলিয়ে আমরা আবার সেই শুরুর প্রশ্নেই ফিরে আসি। এই বিশ্লেষণ থেকে যে সিদ্ধান্তে আসা যায় তা হল, এই প্রতিযোগিতাগুলো আসলে নারীকে স্বাধীন কর্তা হিসেবে উদযাপন করে না, বরং অপরের ভূমিকাটাকে কত নিখুঁতভাবে পালন করতে পারল তার জন্যই পুরস্কার দেয়। তাহলে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, যদি অপর হওয়ার জন্যই পুরস্কার জোটে, তাহলে কর্তা হওয়ার আসল মানেটা কি?
সত্যিকারের স্বীকৃতি আর ক্ষমতা তাহলে কোথায় লুকিয়ে আছে?